নমস্কার বন্ধুরা, শুভ ষষ্ঠী, শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন ভালোবাসা দিয়ে শুরু করছি। আজকে পুজোর আক্ষরিক অর্থে প্রথম দিন, তবে আমরা তো পুজো অনেক আগে থেকেই এখন সেলিব্রেট করা শুরু করে দিই। তো সেই হিসাবে আজকে পুজোর প্রথম দিন, প্রথম ভিডিও আমাদের লং ভিডিও। চ্যানেলটা অত্যন্ত নতুন, আপনাদের সবার সহযোগিতা এবং সাপোর্ট আমাদের লাগবে। এবং আমরা আজকে প্রথম এই ভিডিওতে আমাদের গাড়ি দিয়ে প্রথম লং ড্রাইভ, সব কিছুই প্রথম বলতে পারেন, প্রথম লং ড্রাইভে আমরা যাচ্ছি নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। আমাদের প্রথম স্টপ হবে শিলিগুড়ি। আমরা এই মুহূর্তে খড়দা কলকাতা থেকে শুরু করছি। অনেকটাই বেলা হয়ে গেল, আমাদের অনেক সকালই বেরোনোর কথা ছিল, তবে বিভিন্ন কারণে আমরা সেটা করে উঠতে পারিনি। তবে আশা করছি রাতের মধ্যে পৌঁছে যাব। প্রথম লং ড্রাইভ হতে চলেছে, সুতরাং রাস্তাটা অজানা, জি ম্যাপের থ্রু আমরা পৌঁছবো। আশা করছি আপনারা সঙ্গে থাকবেন এবং আপনাদের সঙ্গে ইন দ্য মিন টাইম মাঝে মধ্যে আপনাদের সঙ্গে আমাদের কথা হতে থাকবে। আমরা বিভিন্ন জিনিস দেখানোর চেষ্টা করব। প্রথম ভিডিও, তাই হয়তো অনেক রকম ভুল ত্রুটি থাকতে পারে, মার্জনা করবেন। তবে তার মধ্যেও যতটা সম্ভব আমরা যতটা তথ্য দেওয়া যায় বা যতটা অভিজ্ঞতা শেয়ার করা যায় আমরা সেটা করব, এবং বাকি কথা রাস্তায় হবে। ধন্যবাদ। রাস্তা বছর 3-4 আগেও রাস্তার অবস্থা খুবই বাজে ছিল। স্পেশালি কৃষ্ণনগর অবধি তো রাস্তা ভীষণই খারাপ ছিল। রানাঘাট, শান্তিপুর বোথ ওয়ে রাস্তা ভীষণই খারাপ ছিল। তবে কল্যাণী এক্সপ্রেসওয়ের কাজটা পুরোপুরি হয়ে যাওয়ার পর রাস্তা এখন অনেকটাই ভালো হয়েছে, চওড়াও হয়েছে। যেহেতু এটা ন্যাশনাল হাইওয়ে এবং নর্থ বেঙ্গলের সঙ্গে সাউথ বেঙ্গলে যোগাযোগ করার একটা প্রধান রাস্তা, সেই হিসাবে এটার গুরুত্ব, এই রাস্তাটার গুরুত্ব অত্যন্ত বেশি। কিন্তু রাস্তার অবস্থা খুবই খারাপ থাকার ফলে যাত্রার সময় ট্রাভেল টাইমটা অত্যন্ত বেড়ে যেত এবং গাড়িরও প্রচুর ক্ষতি হতো। এবং ট্রাফিক এত স্লো মুভিং ট্রাফিক ছিল, যার ফলে একটা ভীষণ সময় লেগে যেত। খড়দা থেকে বা মুড়াগাছা মোড় অবধি রাস্তা যথেষ্ট ভালো। মুড়াগাছা মোড় থেকে মাজারহাটি মোড়ের যে লাস্ট সেকশনটা কল্যাণী এক্সপ্রেসওয়ের টুয়ার্ডস কলকাতা, ওই পার্টটা কাজ এখনো চলছে, ওটা এখনো কমপ্লিট হয়নি, বা কাজ চলছে বললে ভালো হয়। তো ওইটুকু জায়গা একটু খারাপ। বাকি এদিকে টুয়ার্ডস কল্যাণীর দিকে যদি যান তাহলে কিন্তু রাস্তা যথেষ্ট ভালো। আমরা খুব কম টাইমে আমরা পৌঁছে গেছিলাম, মানে কত জানো, 45 মিনিটের মধ্যেই হংসেশ্বরী, হুগলি হংসেশ্বরী মন্দিরে পৌঁছে গিয়েছিলাম। আমার যেন মনে হয় যে মানে ইজিলি যেন আমরা মানে অ্যাভেল করতে পারছি জায়গাটা। দেখতেও এত সুন্দর লাগে। প্রথমবার যখন কল্যাণী এক্সপ্রেসওয়েটা হওয়ার পরে যখন ফার্স্ট রাস্তাটা ধরেছিলাম, দারুণ লেগেছিল, দারুণ, এত ভালো লেগেছে। যে যার যে গাড়িগুলো সব নিজে নির্ঝঞ্ঝাট ভাবে চলেছে।
দেখতে। একটা জিনিস বলে রাখা ভালো, আমার এমনি ফাস্ট্যাগ যেটা রয়েছে সেই ফাস্ট্যাগে আমার টাকা আগে ভরানো ছিল, তবে গত পরশু আমি অ্যানুয়াল পাসটাও ভরিয়ে নিয়েছি, যেটা 3000 টাকা দিয়ে আপনার পুরো 1 বছরের ভ্যালিডিটি অথবা 200টি ট্রিপ আপনার ওতে দেয়। আপনি এটা রাজমার্গ যাত্রা অ্যাপের থ্রু অনলাইন পেমেন্ট করে আপনি এটা নিয়ে নিতে পারেন। এটার জন্য কোনো নতুন ফাস্ট্যাগের যদিও দরকার নেই, আপনার এক্সিস্টিং যে ফাস্ট্যাগ আছে সেই ফাস্ট্যাগেই কাজ হয়ে যাবে। যেরকম আপনারা দেখতে পেলেন এই টোলটা এখনো চালু হয়নি, আমরা বেরিয়ে এলাম, তো আমার যতদূর মনে হচ্ছিল টোলটা চালু হয়নি। আমি বেশ কয়েকবার এদিকে আগে এসেছিলাম, তো তখনও টোলটা ছিল না। তো আমাদের প্রথম টোল সেই আক্ষরিক অর্থে এখনো হলো না। এবার আপনার যেটা আমি বলছিলাম আপনার অ্যানুয়াল পাসের বিষয়, তো অ্যানুয়াল পাসটা আমরা করে নিয়েছি, যেহেতু আমরা নর্থ বেঙ্গল যাচ্ছি আপনাদেরকে জানালাম। সেই ক্ষেত্রে আপনার অনেকগুলো টাকারই টোল লাগে, আপ অ্যান্ড ডাউন মিলিয়ে প্রায় 1600-1700 টাকার মতো টোল লাগে। আমার কাছে যে ইনফরমেশনটুকু রয়েছে, ঠিক ভুল বলতে পারছি না, তবে 3000 টাকা সেই হিসাবে দিলে আমার মনে হয় ওটা অনেক বেশি সাশ্রয়মূলক হয়। দ্বিতীয়ত আমাদের লং ট্রিপ বা ট্রাভেল সেরকম বাই কার কমই হয়, আমরা সময়ের অভাবে বলতে পারেন আমরা সেই সুযোগটা সবসময় পাই না। তো করিয়ে রাখলাম 1 বছর, যেহেতু সময়সীমাটা অনেকটাই বেশি এবং 200টা ট্রিপ, আমার মনে হলো এটা একটা খুব ভালো অফার যেটা সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে। অনেকেই ইউজ করছেন, আমিও ইউজ করছি, দেখি কীরকম রেসপন্স পাওয়া যাচ্ছে। যদিও এই অ্যানুয়াল পাস কিন্তু শুধুমাত্র ন্যাশনাল হাইওয়ে এবং এক্সপ্রেসওয়েতেই প্রযোজ্য, ওইখানে ইউজ হবে। স্টেট হাইওয়ে যেগুলো, সেগুলোতে কিন্তু আপনার এই অ্যানুয়াল পাস কিন্তু কাজ করবে না। স্টেট হাইওয়েতে কিন্তু শুধুমাত্র আপনার এক্সিস্টিং টোলে যে আলাদা করে আপনার টাকা যেটা রয়েছে সেখান থেকেই কিন্তু ডিডাক্ট হবে যদি কোনো টোল থাকে। এই জিনিসগুলো একটু মাথায় রেখে আপনারা অ্যানুয়াল পাসটা নিয়ে নিতে পারেন যদি আপনাদের ফ্রিকোয়েন্ট হাইওয়ে ট্রাভেল হয়ে থাকে। এই দেখুন আমরা প্রায় কাঁচরাপাড়ার কাছে চলে এসেছি। এইখান থেকে আপনাকে একটা লেফট টার্ন নিতে হবে, যদিও আপনারা জিপিএস যদি অন করেন অসুবিধা হবে না, আপনারা সহজেই বুঝতে পেরে যাবেন। তো কাঁচরাপাড়া আসার 2 কিলোমিটার আগেই আপনাকে একটা লেফট টার্ন নিতে হবে এবং সেই লেফট টার্নটা নিয়ে আপনি জাগুলির দিকে চলে যাবেন। এই আপনি চলে এলেন কাপা মোড়, লেফট টার্নটা নিলেই আপনি কাপা মোড়ে চলে আসবেন। কাপা মোড় থেকে আপনাকে নিতে হবে
ডান দিক, প্রথমে লেফট, তারপরে আপনাদের নিতে হবে একটা রাইট টার্ন। এই কাপা মোড় থেকে আপনারা রাইট টার্ন নেবেন টুয়ার্ডস বড় জাগুলি। বড় জাগুলির মোড় থেকে আপনাদেরকে আবার বাদিক নিয়ে নিতে হবে। যে আমাদের জাগুলি মোড় থেকে, কাপা মোড় থেকে আমরা ডান দিক নিয়ে জাগুলি মোড়ে চলে এসেছি। এটাকে বড় জাগুলি বলে। আমরা বড় জাগুলি মোড় থেকে এবার বাদিকে অর্থাৎ লেফটে ঢুকে যাব। এটা ন্যাশনাল হাইওয়েতে গিয়ে মিট করছে। এই টার্নটার রাস্তাটা খুব খারাপ এবং কনজাস্টেড। In 300 meters, join with National Highway 12. তো এই যে রাস্তাটা আপনার হাইওয়েতে গিয়ে মিট করছে, রাস্তাটা একটু খারাপ। যাই হোক, এরপরে ন্যাশনাল হাইওয়ে তো আপনার ভালোই পাচ্ছেন সবাই। এইটা আমরা কিছুতেই ঠিক করবে না, মারাত্মক বাজে জায়গাটা। অল্পের কাছে এরকম রাস্তা খুব একটা কষ্টকর হবে না মনে হয়, কারণ আমাদের সবারই কম বেশি অভিজ্ঞতা আছে এরকম খারাপ রাস্তায় চালাবার। তো কল্যাণী শিল্প তালুক থেকে শুরু করে আপনার এইমস এবং কল্যাণী শহরটা আপনি বাদিকে চলে গেলে কল্যাণীর ভেতরে ঢুকে যাবেন, টাউনের ভেতরে। আমরা ওদিকে যাব না, আমরা সোজা বেরিয়ে যাব। ঘড়ির কাঁটা বলছে 12:51। আমরা বাড়ি থেকে বেরিয়েছি 11:58। প্রায় ঘন্টাখানেক হতে চললো। আমরা শিমুরালির কাছাকাছি পৌঁছতে পেরেছি। কথা বলতে বলতে আমরা প্রথম টোলের দিকে চলে এলাম। দেখা যাক আমাদের প্রথম টোল যেটা, তাতে আমাদের অ্যানুয়াল পাসটা ব্যবহার হচ্ছে কিনা সেটা আমি টোলটা পার করে বন্ধুরা দেখিয়ে দেবো আপনাদেরকে যে আমাদের টোলটা কাটলো কিনা। 200টা ট্রিপের জায়গায় 199 দেখানো উচিত। দেখা যাক সেটা হচ্ছে কিনা। আশা করি এটা ন্যাশনাল হাইওয়ে, তো এখানে স্টেট হাইওয়ের ব্যাপারটা কার্যকরী হবে না। এখানে আমার অ্যানুয়াল পাসটাই ইউজ হওয়া উচিত। এইটারকে আয়েশপুর টোল প্লাজাও বলে। আমি একবার একটু দেখে নিচ্ছি যে আপনার কাটলো কিনা আমার অ্যানুয়াল টোল থেকে। এটা আমারও দেখার একটা জিজ্ঞাস্য, কারণ ফার্স্ট টাইম অ্যানুয়াল পাস করিয়েছি এবং ফার্স্ট টাইম অ্যানুয়াল পাসের থ্রু যাচ্ছি।
গাড়িগুলো দেখিয়েছো? গাড়িগুলো দেখাও। এই যে এখানে গাড়িগুলো দেখাও। And then the red car. দেখাও, এটা কি কার? হ্যাঁ বন্ধুরা, আমি দেখিয়ে দিচ্ছি। Hey, talking. Mommy, I'm আমার কাছে মেসেজও চলে এসছে, talking. দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। 199টা দেখাচ্ছে এখন বর্তমানে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। দেখা গেল মনে হয়। Let's go to Johnny see now. বাইরে তো রোদ তো। বাইরে ভীষণ রোদ। টোল ক্রসিং 199টা বোঝা যাচ্ছে। রয়েছে, অর্থাৎ কেটেছে কেটেছে একদম। একটা, এবং আমার কাছে মেসেজও চলে এসছে। আয়েশপুর টোল প্লাজা ক্রস করেছি আমরা আন্ডার অ্যানুয়াল পাস, এবং ব্যাংকের নাম, যে ব্যাংকের আমার ফার্স্ট একটা রয়েছে ICICI। এবার দাঁড়িয়ে সুতরাং থেকেই বন্ধুরা check এটা করে কাজ যাও। করছে হ্যাঁ। ব্যাস। এবং খুব ভালোভাবেই জিনিসটা হয়ে গেল। অর্থাৎ আমার যে ফাস্ট্যাগে যে বাকি টাকাটা ছিল সে টাকা থেকে এটা ডিডাক্ট হলো না, আমার অ্যানুয়াল থেকেই এটা হলো, কাটলো। এখানে আরেকটা জিনিস বলে রাখি, এখানে স্পিড লিমিটটা অনেকটাই বেশি। আয়েশপুর টোল প্লাজা পার করার পরেই স্পিড লিমিট আপনার এই হাইওয়েতে 100। আপনি 100 কিলোমিটার পার আওয়ার গতিবেগে গাড়ি চালাতে পারেন, যদিও সেই সুযোগটা অত্যন্ত কম, কারণ সামনেই অত্যন্ত রাতে অন্ধকারে ভীষণ সমস্যা হয় বুঝতে। তবে এই স্পিড ব্রেকার গুলো বা স্পিড ব্যারিয়ার গুলো অত্যন্ত ডিস্টার্বিং, আমি অ্যাটলিস্ট মনে করি, কারণ এতে গাড়ির গতিও যেরকম স্লথ হয়ে যায়, দ্বিতীয়ত আপনার চালানোর ক্ষেত্রেও দৃশ্যমানতা যখন কম থাকে তখন এই ব্যারিয়ারগুলো একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার বা একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণ হয়ে দাঁড়াতে পারে। এই রোড ব্যারিয়ারের জন্য আমি বলবো আপনারা সেই স্পিড লিমিট মেনটেন না করলেই ভালো, কারণ যত্রতত্র ব্যারিয়ার রাখা আছে এবং এই স্পিড ব্রেকারগুলো আপনাকে ভালো সমস্যায় ফেলে দেবে। আমরা পরবর্তী স্টপ লাঞ্চ ব্রেক নেব আমরা একটা দুপুরের। ইচ্ছে আছে আমরা এটা পলসন্ডায় করব, আমাদের ফেভারিট যেটা আমাদের মুর্শিদাবাদ অঞ্চলে পড়ছে, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছে। বহরমপুর টাউনটা পার করার পরেই আপনার পলসন্ডা পড়ে। Meow. হাইওয়ের ওপরেই পাপ্পু ধাবা বলে একটি ধাবা আছে, খুবই বিখ্যাত ধাবা। আমরা যখন বহরমপুরে থাকতাম তখন এই ধাবায় প্রায়শই খেতে যেতাম, এবং এই ধাবাটার সব থেকে ইউএসপি বলতে পারেন সেটা হচ্ছে এই ধাবার তরকা। আমাদের পরবর্তী গন্তব্য বলতে পারেন ওই পাপ্পু ধাবাই, যেখানে আমরা কিছুক্ষণের জন্য দুপুরের লাঞ্চটা করে নেব। Thank you. তারপর ওখান থেকে আমরা সোজা বেরোবো। রাস্তায় আর সেরকম ভাবে কোথাও দাঁড়াবার ইচ্ছে নেই, দাঁড়াতে হয়, এই দেখো সেটা- শিলিগুড়ি দেখাচ্ছে। দাঁড়াতে হতে পারে। দেখতেই পাচ্ছেন যেরকম আমাদের রোড সাইনগুলোতে দেওয়াই রয়েছে, শিলিগুড়ি এই পথ ধরে আপনি সোজা বেরিয়ে যাবেন। শিলিগুড়ি বেরিয়ে যাচ্ছেন এই পথ ধরে। আমরা আবার কিছু রোড ব্যারিয়ারের মুখোমুখি হলাম। এখানে আবার 40, Right. এখানে আবার এটা নেই, ট্রাফিকটা দেখো। এইসব জায়গাগুলো একটু সাবধানে বাড়াবার করবেন বন্ধুরা। একদমই। দেখতেই পাচ্ছেন কিরকম বড় বড় লরি এদিক দিয়ে সেদিক দিয়ে বেরিয়ে আসছে। এবং ইয়ে ছিল না মনে হয় কোনো ট্রাফিক লাইট
এবং সবথেকে বড় ব্যাপার ট্রাফিক লাইটটাও কাজ করছে না, এবং দ্বিতীয় আর অসতর্কতা একটা বড় বিপদ ডেকে আনতে পারে। আমরা যেহেতু এখন এই পুজোর সময়টাতে যাচ্ছি, তো আমি দুর্গাপুজোর টাইমেই একটু আগে যখন এইসব নিয়ে কথা হচ্ছিল ফাস্ট্যাগ এন্ড অল, ভীষণ সুন্দর লাগছিল। বাঁ দিকে ডান দিকে শুধু কাশবন, এখন এখানে আছে কাশবনগুলো, ডান দিকে এই সাইডটাতে রয়েছে, কিন্তু অতটা ভালো সুন্দর ক্লিয়ার বোঝা যাচ্ছে না, প্রবাবলি একটু নোংরা নোংরা মনে হয়ে গেছে ফুলগুলো। কিন্তু কিছুক্ষণ আগে না বাদিকের মাঠটাতে কাশবন একদম সেই অপু দুর্গার কথা মনে করিয়ে দিচ্ছিল, একদম দিকে বাদিক করে। কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে। এবং এই রাস্তাটা ধরে আপনারা সোজা মায়াপুর ইস্কনের দিকেও চলে যেতে পারেন। এই রাস্তাটা আপনাকে সোজা মায়াপুর ইস্কনের দিকে নিয়ে চলে যাবে। NH12 ধরে আপনারা চলে যেতে পারেন। এবং NH12 এর আগে আরেকটা ভালো খাওয়ার জায়গা আপনাদেরকে বলে রাখি, মাদার্স হাট বলে একটি রেস্টুরেন্ট কাম আপনার ধাবা টাইপের বলতে পারেন, তবে একটা রেস্টুরেন্ট, ভালো রেস্টুরেন্টের খোঁজ যদি আপনাদের থাকে যাতায়াতের পথে খাওয়ার জন্য, ফ্যামিলি রেস্টুরেন্ট, ওটা আপনারা অবশ্যই আপনারা কনসিডার করতে পারেন। ভীষণভাবে হাইলি রেকমেন্ডেড। খুব সুন্দর জায়গা, অনেকটা জায়গা নিয়ে, অনেকটা স্পেস নিয়ে আপনার রেস্টুরেন্টটা তৈরি করা হয়েছে। এবার আমরা আর মাদারসাটে যাচ্ছি না, তাই না? না, কারণ আগের বার আমরা মাদারসাট এসেছিলাম, শুধু মাদারসাটে খাবো বলেই এসেছি। এবং আপনার ভীষণই পকেট ফ্রেন্ডলি প্রাইসে একটা ভালো রেস্টুরেন্ট যদি আপনারা এক্সপিরিয়েন্স করতে চান, আপনারা মাদারসাটে নিশ্চয়ই ট্রাই করতে পারেন। বাদিকে একটু যাও, তাহলে বাসটা দেখতে পারবো। কি অদ্ভুত বাসটা, বেঁকা, পুরো বেঁকা ভাবে চলছে। ব্যাকাভাবে চলছে না, সে চলছে সোজাই, না না, কিন্তু বাসটা কি অদ্ভুত রকম ভাবে একটা বড় করে দেখা। কোনা হয়ে চলছে, আই মিন ইনভার্টেড হয়ে চলছে বাসটা। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো। বাসটার মুখটা বাদিকে, কিন্তু সে চলছে সোজা। এটা একটা কিরকম অদ্ভুত রকমের একটা জিনিস দেখলাম। প্রথমে তো আমি ভাবলাম বোধহয় আমার চোখেরই ভুল নাকি, তারপর দেখলাম যে না, বাসটাই এরকম টেকনিক্যালি চলছে এইভাবে। দুটো গাড়ি সামনের সাথে অতটা বুঝতে পারছি না, বাট বাঁ দিকটা দিয়ে গেলে একটু বাঁ দিক নাও, তাহলে বোঝা যাবে জিনিসটা। শাড়ি যদি কেনার থাকে, অনেককে দেওয়ার থাকে, বিয়ে বাড়ি রিলেটেড শাড়ি যদি কেনার থাকে, শান্তিপুর দারুণ একটা অপশন, নো ডাউট। শান্তিপুর এরিয়া, ওই জন্যই এত শাড়ির দোকান, শাড়ি কুঠি, বিভিন্ন ধরনের শাড়ির দোকান। বাবা, দুটো জল আছে। হ্যাঁ, বাবা বাবা, কত জল দেখো। কি চিচি। তখন তো ভাবতাম, দেখতাম যখন এরকম শিলিগুড়ি লেখা, হাইওয়েজ দেখলেই আমাদের খালি মনে হতো চলো এবার শিলিগুড়ি যাই। ওরকম বললেই তো আর সবসময় হয় না। তো এইবার ফাইনালি অনেক প্ল্যানিং করে ফাইনালি আমরা শিলিগুড়ি যাচ্ছি।
শিলিগুড়ি মানে পাহাড়। সেই করোনা টাইমের আগে মনে হয় লাস্ট আমরা পাহাড়ে গিয়েছিলাম। মানে এই ভিডিওটা, এই জার্নিটা আমাদের ভীষণ স্পেশাল। কেন স্পেশাল? কারণ এইটা আমাদের ব্লগের ফার্স্ট ব্লগ হতে চলেছে সেই হিসাবে। এবং এত লম্বা ড্রাইভ, লং ড্রাইভ, মানে কি বলবো, সো কল লং ড্রাইভ, এটাই আমাদের সেই লং ড্রাইভ, প্রথম লং ড্রাইভ। এত দূরে শিলিগুড়ি আমরা প্রথমবারের জন্য যাচ্ছি গাড়ি নিয়ে। বহরমপুর থেকে তো অনেকবারই যাতায়াত করেছি, কিন্তু শিলিগুড়ি পর্যন্ত এতটা ডিস্টেন্স আমরা কভার করিনি ফার্স্ট টাইম। আর তৃতীয়ত হচ্ছে 2020 সালের আগে ওই লাস্ট আমরা পাহাড় ঘুরতে গিয়েছিলাম। করোনার আগে লাস্ট পাহাড় ঘুরেছিলাম, তারপরে আমাদের আর পাহাড় ঘুরতে যাওয়া হয়নি। তারপরে আমাদের ছেলেও হয়েছিল, ও ছোট, ওকে নিয়ে আমরা এত দূর ট্রাভেল করবো এই প্ল্যানিংটা আমাদের হয়ে ওঠেনি। তাই ফাইনালি এত দিন বাদে আমরা নর্থ বেঙ্গল যাচ্ছি, পাহাড় যাচ্ছি। সমুদ্র তো অনেকবার গেছি, কিন্তু পাহাড় বহুদিন বাদে আমরা যাচ্ছি, তাও আবার সেলফ ড্রাইভে। এটাও স্পেশাল এই কারণে আরো, যে পাহাড় তো ঘুরতে যাচ্ছি এবং সেটা সেলফ ড্রাইভ, ওটা আরো আনন্দের আমাদের কাছে। এই কারণেই এই ব্লগটা, এই জার্নিটা টোটালটাই আমাদের কাছে খুব 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 স্পেশাল লাগে। রাস্তাটা কি সুন্দর, তাই না? এই দেখো ডালখোলা দেখাচ্ছে 337 কিলোমিটার, মালদা 210 কিলোমিটার। এখানে একটা হোটেলও রয়েছে নীলাচল, অনেকেই এদিকে হল্ট করে এখানে খাওয়া দাওয়ার জন্য, স্টেও করা যায়, ভালো জায়গা। সকাল সকাল বেরোলে এত ব্যারিয়ার গুলো থাকে না, আর এই পরিমাণ এত এই যে এরকম ভাবে ট্রাক্টর চলছে, তারপরে এরকম এত আলু বস্তা, মানে আলুর ভর্তি বস্তা, এত কিছু থাকবে না। এত টোটো রাস্তার উপরে, এমনিতে এইসব রাস্তায় টোটো চলা উচিত নয়। আমরা যখন বহরমপুরে ছিলাম তখন ওই বহরমপুর বাইপাসটা তখন জাস্ট রেডি হচ্ছিল, তখনও পুরোপুরি কি তখন কমপ্লিট হয়নি, তখন কাজ চলছে। তখনই আমরা এখানে চলে আসি। তো এইবার খুব দেখার ইচ্ছে, অধীর আগ্রহে আমরা বসে রয়েছি যে আমরা ওই বহরমপুর এক্সপ্রেস, ওটা কি বলেছে, বহরমপুর বাইপাস, তাই না? বেলডাঙ্গা পেরোলাম আমরা, মুর্শিদাবাদ ঢুকে গেছি। এইসব জায়গার সঙ্গে আমরা পূর্ব পরিচিত, জায়গার বিশেষ কোনো পরিবর্তন হয়নি, একই রকমই রয়েছে। বেলডাঙ্গা জায়গাটা ভীষণই কনজাস্টেড বরাবরই। এটা এখন ভর দুপুর, তাই কিছুটা হলেও খালি। এটা সন্ধেবেলা বা সকালের দিকে হলে ভীষণ ভিড় হয়, কারণ এখানে একটা খুব বড় বাজার বসে, হাট, গ্রামের দিকে হাট বলে। এবং বেলডাঙ্গা আরেকটা জিনিসের জন্য খুব বিখ্যাত, সেটা হচ্ছে পরচুল। বেলডাঙ্গার পরচুল খুব বিখ্যাত। অনেক দূর থেকে, কলকাতা থেকেও বহু লোক এখানে যে নকল চুল হয় সেগুলো কেনার জন্য এখানে আসে। এছাড়াও বেলডাঙ্গার গামছা খুব বিখ্যাত।
পেরোচ্ছি, রেল ক্রসিং পেরোচ্ছি আমরা। গেট খোলা আছে, বেরিয়ে যেতে পারবো। ছেলে আমার বলছে আই এম স্লিপি। বাবা আজ চলে আসছে তো চু কোথায় চলে আসছে ওয়াও দেখু চু ট্রেন এরকম আছে যা নর্থ বেঙ্গলের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ স্থাপন করে এই রাস্তাটা। এর ফলে বহু বড় বড় লরি এবং ট্রাক এখান দিয়ে চলাফেরা করে, যার ফলে রাস্তার কাজ চলছে। রেলগেট পড়ে থাকার ফলে জায়গাটা অত্যন্ত কনজাস্টেড হয়ে ওঠে। সন্ধ্যাবেলার দিকে সত্যি খুব কষ্ট হয়। এদের ছেলের জন্ম বহরমপুরেই, যদিও সে জন্মানোর পরপরই কলকাতা চলে আসে। ভাবে গাড়ি কোথা দিয়ে আসছে, এটা হচ্ছে বহরমপুরের একটা খুব অকল্পনীয় সত্যি। দেখতেই পাচ্ছেন সামনে রাস্তায় ওপেন ঘুরে বেড়ায়, বিচরণ করে মাঠের মতো, এবং গাড়ি দেখতেই পেলেন একটু আগে পুরো উল্টো রুটে একদম সামনাসামনি চলে এলো। মানুষজন এখানে, গবাদি পশু, মানুষ, গাড়ি, প্রচন্ড সতর্ক হয়ে গাড়ি চালাতে হয়। আমি আমার দীর্ঘ 4-5 বছরের অভিজ্ঞতার ফলে বলছি। মুর্শিদাবাদ সামনেই দেখতে পাচ্ছেন, ডালখোলা, শিলিগুড়ি, মালদা। আমরা দাদা বাদিকে চলে গেলে বন্ধুরা বহরমপুর টাউন, সোজা চলে গেলে আমরা বাইপাস ধরবো, যেটা আমরা ধরছি। এই প্রথম বাইপাস ধরলাম আমরা। বাদিক দিয়ে চলে গেলে বহরমপুর টাউন। বহরমপুর টাউনকে বাদিকে রেখে আমরা শিলিগুড়ির দিকে যাচ্ছি বা মালদার দিকে এগোচ্ছি আমরা। বর্তমানে আমরা বহরমপুর টাউনকে বাদিকে রেখে ফার্স্ট টাইম বাইপাস ধরে এগোচ্ছি। এই আমার প্রথম বাইপাসে, বহরমপুর বাইপাসে চলার অভিজ্ঞতা। বাইপাস যথেষ্ট চওড়া। এই হচ্ছে আপনার বহরমপুর বাইপাস। বিভিন্ন জায়গায় প্যাচ ওয়ার্ক হয়ে রয়েছে, তবে রাস্তা মোটের উপরে ভালো। ডালখোলা 258, ফারাক্কা 97 কিলোমিটার। আমরা ফারাক্কা হয়েই যাব। বহরমপুর টাউনটা এবার আমাদের ডান দিকে চলে এলো। আমরা একবার এই টাউনেরই বাসিন্দা ছিলাম। এই বাইপাস ধরে আমরা যাব এবং আমাদের প্রথম লাঞ্চ স্টপটা আমরা নেব। রাস্তায় বিভিন্ন জায়গায় প্যাচ ওয়ার্ক হয়ে রয়েছে, পুরো রাস্তাটা ইনফ্যাক্ট প্যাচ ওয়ার্কে ভরে রয়েছে। তবে রাস্তা মোটার উপরে ফাঁকা, পুরোপুরি ফাঁকা আমি বলবো। এখন দুপুরের টাইম, সুতরাং রাস্তা সম্পূর্ণ ফাঁকা। এরকম রাস্তায় গাড়ি চালালে আপনার ভালোই লাগবে। ছেলে আমার ফোন খুলে ফেলেছে। আপাতত আমরা এখানেই এন্ড করছি, বাকি আপনাদের সঙ্গে পলসনটা আবার দেখা হবে। এই আমরা বহরমপুর বাইপাসের টোলটা ক্রস করলাম।
ফারাক্কায় সবসময় জাম হয়। ফারাক্কা ব্যারেজে ওঠার আগে 6 কিলোমিটার আগে এই জাম। ব্যারেজে ওঠার আগে এই জামটা প্রত্যেকবার হয়, কারণ ব্যারেজে আমার মনে হয় একসাথে এত গাড়ি ওঠানো যায় না। বরাবরই এই জাম আমি দেখে এসেছি ফারাক্কায়। খুব আর্লি মর্নিং না হলে বা একটু সকালের দিকে না হলে এই জাম হতে থাকে। এই যে জাম দেখছেন, এটা ফারাক্কা ব্রিজে ব্যারেজে ওঠার জাম। রাত্রিবেলা হলেই কিন্তু ফারাক্কা ব্রিজে ওঠার একটা প্রবল জাম পড়ে। আমরা লাস্ট আধা ঘন্টা ধরে এই জামে আটকে আছি। দুপা গড়াচ্ছে গাড়ি, তারপরেই দাঁড়িয়ে যাচ্ছে। ঘন্টা লিটারালি আমরা 6টার সময় ফারাক্কার জ্যামে ঢুকেছি 6 কিলোমিটার ধরে। ওই সেই 6 কিলোমিটার আগে এই ফারাক্কা ড্যামে পৌঁছাতে আমাদের 3 ঘন্টা সময় লাগলো। 3 ঘন্টা, তাও অনেক কাট আউট দিয়ে বেরিয়ে একবার কাট আউট ধরতে পারিনি বলে আমরা কি পরিমাণ জ্যামের মধ্যে ঢুকে গেলাম, আটকে গেলাম। দ্যাট ইজ কল্ড স্ট্যাগনেন্ট জ্যাম। 3 ঘন্টা, 3 ঘন্টায় লোকে কোথায় থেকে কোথায় পৌঁছে যায়। আমরা শুধু ফারাক্কা মানে আমরা শুধু মুর্শিদাবাদের ওইটুকু জায়গার মধ্যে আমরা 3 ঘন্টা দাঁড়িয়ে রয়েছি। ফাইনালি দেখতে পাচ্ছি, ফাইনালি দেখছি ফারাক্কার উপর দিয়ে ট্রেন যাচ্ছে, তাও আবার বাচ্চা নিয়ে। কিষানগঞ্জ যাচ্ছি। এটা পোর্টিঙ্গা, পূর্ণিয়ার ক্রসিং ছিল।
বিহারে। হ্যাঁ, পূর্ণিয়া ক্রসিং মানে আমরা এখন বিহারে রয়েছি। বিহার দিয়ে যাচ্ছি। এই এরিয়াটা মানে বিহারের মধ্যে দিয়ে আমরা পশ্চিমবঙ্গ থেকে বিহারে ঢুকে গেছি। নাইস। এটা একটা ভালো অভিজ্ঞতা, গাড়ি নিয়ে বিহার। সে যাই হোক, যেখানে ডেস্টিনেশন হোক না কেন। রাজদরবার, এই যে রাজদরবার, দিস ইজ অলসো আ ট্রেন্ডিং প্লেস। রাজদরবার খাওয়ার জায়গা। গাড়ির সাইলেন্সার শকারগুলো চলে যাবে একেবারে। ভালো বোঝা যেত রাতের বেলা, তাতেও কত সুন্দর লাগছে, তাই না? রাতের বেলা তাতে কত সুন্দর লাগছে, গ্রিন গ্রিন চারদিকটা একেবারে। টাটা মোটরস। বাবা, এই রাস্তাটার কি অবস্থা! ধোঁয়া ধোঁয়া। 12 ঘন্টা হয়ে গেছে বাড়ি থেকে বেরিয়েছি। 11:58 বেরিয়েছিলাম, এখন 11:57 বাজে। পারফেক্ট 12 ঘন্টা। এক্সাক্ট 12 ঘন্টা হলো। শুধুমাত্র ফারাক্কার এই জ্যামটার জন্য। যদি যে টাইমে বেরিয়েছিলাম সেই টাইমেও যদি ঠিকঠাকভাবে চলতে পারতাম, এতক্ষণে আমরা মিত্তল গার্ডেন্স ঢুকে গেছি। আর এখন 12টা বাজে, রাত 12টা। আমরা এখনো শিলিগুড়ি পৌঁছাতেই পারিনি, কারণ ফারাক্কার ওখানে আমরা 3.5 ঘন্টা ফেসেছিলাম জ্যামে। মানে এমন ভাবে আটকে গিয়েছি যে কোনোভাবে আমরা বেরোতে পারছি না। আর আমরা জানতামও না যে ওই রকম ধরনের ট্রাফিক জ্যাম থাকলে ফারাক্কার ওখানে যে কিছু কাট আউট দিয়ে আগেই বেরিয়ে যেতে হয়, সেটার আমাদের কোনো আইডিয়াই ছিল না। যার ফলে আমরা প্রচুর ট্রাকের মাঝখানে এমন ভাবে 2-1টা প্রাইভেট কার ঢুকে গিয়েছে যে তারা আর বেরোতেই পারছে না। এবং তারা বলেই দিয়েছিল যে 3 থেকে 4 ঘন্টা মিনিমাম লাগবেই বেরোতে, মিনিমাম লাগবে। কিছুক্ষণের মধ্যেই আমরা কিষানগঞ্জ মেইন বাজার এরিয়ায় পৌঁছে যাব। কিষানগঞ্জ ফ্লাইওভার আসার কিছু আগেই আমাদের ভিডিও করার ফোনটি সুইচ অফ হয়ে যায়, ফলে হোটেল মিত্তন গার্ডেন অবধি পথটা দেখাতে পারলাম না। রাস্তা খুবই ভালো ছিল। কিষানগঞ্জ এরিয়ার এই রাস্তাটা কিছুটা প্যাচবক্স রয়েছে, অবশ্যই সেটা বলতে হবে, কিন্তু বাকি সব রাস্তা খুবই ভালো ছিল। সেফলি সুন্দরভাবেই আমরা আমাদের হোটেলে চেক ইন করেছি। আরও 2 ঘন্টা সময় লাগে আমাদের। বাগডোগরা এরিয়া আসার আগের হাইওয়েতে 2টো ভাগ হয়, লেফট সাইড শিলিগুড়ি টাউন আর রাইট ফুলবাড়ি বাইপাস। সেটা দিয়েই আমরা সেবক রোডের ওপর আমাদের হোটেলে চেক ইন করি। টোটাল 650 কিলোমিটার আমরা খর্দা থেকে শিলিগুড়ি আমরা অতিক্রম করি। এতে টোটাল আমাদের 9টা টোল পড়ে। এরপর লাভা যাওয়ার ভিডিওটা আপনাদের সাথে আবার দেখা হচ্ছে, সঙ্গে থাকবেন।